নবম শ্রেণীর পাঠ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে এমসিকিউ কিন্তু আসবেই, কিন্তু তুমি কি সবগুলোর অ্যান্সার ঠিক দিতে পারবে? আজকে 40টা ইম্পর্ট্যান্ট এমসিকিউ দিয়ে সেটা কিন্তু চেক করে নিতে পারো। আজ আমি একদম সহজভাবে পুরোটা বুঝিয়ে দেব। উৎস, লেখক, পূর্বকথা, বিষয়বস্তু, আর শেষে থাকবে 40টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। শেষ পর্যন্ত যদি দেখো তাহলে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ভয়ই থাকবে না তোমাদের। চলো তাহলে শুরু করি। প্রথমে উৎস। মহাকবি কালিদাসের অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। বাংলায় এর তর্জমা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও অনুবাদক ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তী। মহাপণ্ডিত ব্যক্তি ইনি। আচ্ছা, তারপর লেখক পরিচিতি। মহাকবি কালিদাস আনুমানিক ৫ম থেকে ৬ষ্ঠ শতাব্দীর মধ্যে জন্মগ্রহণ করেন। কালিদাসের ব্যক্তিগত জীবন ও আবির্ভাবের সময় নিয়ে বিশেষ কিছু জানা যায় না। তিনি প্রাচীন ভারতের সংস্কৃত ভাষায় একজন স্বনামধন্য অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। কথিত আছে যে তিনি দেবী সরস্বতীর সাক্ষাৎ লাভ করেন এবং তার আশীর্বাদ ও উপদেশে মহামূর্খ থেকে মহাকবি কালিদাস হয়ে উঠতে সক্ষম হন। রামায়ণ, মহাভারত, পুরাণ, ছন্দ, অলঙ্কার, বেদ, ব্যাকরণ ইত্যাদি বহু বিষয়ে দক্ষতা অর্জন করেন। নানা প্রকারের ছন্দ, উপমা, অলঙ্কার ব্যবহার করেছেন তার সৃষ্ট সাহিত্যে। অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, কুমার সম্ভবম, মেঘদূতম, ঋতুসংহার প্রভৃতি তার উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি। এই শকুন্তলম, রঘুবংশম, কুমার সম্ভবম এগুলো কেন বলা হচ্ছে? এগুলো যেহেতু সম্পূর্ণ সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বাল্মীকি এবং ব্যাসদেবের পরেই মহাকবি কালিদাসের নাম উচ্চারিত হয়। এবার এই যে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ, তার কিছু পূর্ব কথা আছে, টেক্সট বইতেও উল্লেখ রয়েছে। তার কি ঘটনা ঘটেছে পূর্ব কথা হিসেবে আমরা কি জানতে পারছি? মহর্ষি কর্ণের আশ্রমে তাঁর অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত এসে শকুন্তলাকে বিবাহ করে রাজধানীতে ফিরে যান এবং তারপরে শকুন্তলার খোঁজ নিতে আর কেউ সেখানে আসেনি। স্বামীর চিন্তায় অন্যমনস্ক হয়ে থাকায় খেয়াল করেননি যে মহর্ষির আশ্রমে ঋষি দুর্বাসা এসেছেন। অপমানিত বোধ করে ঋষি দুর্বাসা অভিশাপ দেন, যে ব্যক্তির চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে তাকে উপেক্ষা করেছেন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শকুন্তলার সখী প্রিয়ংবদার অনুরোধে দুর্বাসা বলেন যে রাজাকে যদি তার কোনো স্মারকচিহ্ন দেখানো হয় তাহলেই এই অভিশাপের প্রভাব দূর হবে। সখীদের তখন মনে হয় বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে রাজা দুষ্যন্তের দেওয়া আংটি হতে পারে সেই স্মারকচিহ্ন। কিন্তু মহর্ষি কর্ণের উদ্যোগে শকুন্তলা দুষ্যন্তের কাছে গেলেও যাত্রাপথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাতের আংটিটি জলে পড়ে যায়। স্বাভাবিকভাবেই শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে না পারায় দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারেননি। ঘটনাক্রমে ধীবর সেই আংটিটি পায়। এরপর থেকেই আমাদের পাঠ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি শুরু হয়েছে। এবার আসি বিষয়বস্তুতে। কেন্দ্রীয় চরিত্র হিসাবে নাট্যাংশটির মধ্যে ধীবর চরিত্রটির অবস্থান খুব গুরুত্বপূর্ণ। শক্রাবতারবাসী ধীবর বা জেলে তার ধরা রুই মাছ কাটতে গিয়ে আংটিটি পায়, আর সেই আংটি বিক্রি করতে গিয়ে রাজার শ্যালক এবং রক্ষীদের হাতে ধরা পড়ে। ধীবর বলে সে চুরি করেনি। সে সত্যি কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করে না। তাকে ব্যঙ্গ করা হয়, তাকে শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে রক্ষীরা। রাজার শ্যালক এসে পুরো ঘটনা রাজাকে গিয়ে জানান। রাজার কাছ থেকে ঘুরে এসে রাজার শ্যালক বলেন যে ধীবর সত্যি কথাই বলেছে। আংটিটি দেখে রাজার শকুন্তলাকে মনে পড়ে যাওয়ায় তিনি আংটির সমপরিমাণ অর্থ পুরস্কার হিসাবে ধীবরকে দেন। তারপর ওই ধীবর রাজার শ্যালকের বন্ধুত্বের মর্যাদা লাভ করে। এখন থেকে শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এমসিকিউ। তুমি চেষ্টা করে দেখো আগে নিজে আনসার দিতে পারো কিনা এই প্রশ্নগুলোর, তারপর আমার সাথে মিলিয়ে নিও।
দেখি তো তুমি কতগুলো কারেক্ট করতে পারো। চলো শুরু হচ্ছে এমসিকিউ। ধীবর বৃত্তান্ত নাটকে নগর রক্ষায় নিযুক্ত ব্যক্তিটি কে? তিনি হচ্ছেন রাজশ্যালক। শুধুমাত্র সঠিক উত্তর এখানে রয়েছে। পরের প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক, তারপর শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করো, ওখানে বসবে ধীবর। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। পরের প্রশ্ন, ধীবর যে আংটি খুঁজে পেয়েছিল তাতে ছিল কি? ছিল রাজার খোদাই করার নাম। আপনারা শান্ত হন, বক্তাকে পুরুষ। নাটকে খেয়াল করবে ধীবরকে কয়েক জায়গায় পুরুষ হিসাবে উল্লেখ করা রয়েছে। এবার পুরুষ হিসাবে যে সংলাপগুলি সে বলেছে সেগুলো খেয়াল রাখতে হবে। আপনারা শান্ত হন, বক্তাকে পুরুষ। পরের প্রশ্ন, একে পূর্বাপর বলতে দাও। বক্তা হলেন রাজশ্যালক। রাজশ্যালক মানে রাজার শালামশাই আর কি, শালাবাবু। একে পূর্বাপর বলতে দাও। বক্তা হলেন রাজশ্যালক। যে অভিযোগে ধীবরকে ধরে আনা হয়েছিল আংটি চুরির অপরাধে। ধীবর আংটি পেয়েছিল কোথায়? রুই মাছের পেটে। তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। উক্তিটির বক্তা রাজশ্যালক। আর রাজশ্যালক লেখার সময় মাঝখানে হাইফেনটা আছে, ওটা দেবে, কারণ টেক্সটে সেইভাবে রয়েছে। আমি খণ্ড খণ্ড করে কাটলাম। কি কাটার কথা বলা হয়েছে? রুই মাছ। যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল সে হলো ধীবর। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। গোসাপ খাওয়া এখানেও হাইফেন আছে, টেক্সটে সেভাবেই আছে, তোমরাও সেভাবেই ব্যবহার করবে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। এই মন্তব্যের কারণ কি? কারণ হচ্ছে ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল। আজ আমার সংসার চলবে কিভাবে? বক্তাকে ধীবর। প্রভু অনুগৃহীত হলাম। কারণ কি? কারণ হচ্ছে রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির সমমূল্য পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন। তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। তিনি হলেন রাজা দুষ্যন্ত। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে ধীবর। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। ধীবর বৃত্তান্ত নামে নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। আংটিটি কার ছিল? শকুন্তলার। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু বলতে বক্তা কাকে বুঝিয়েছেন? রাজশ্যালককে। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। উদ্ধৃতিটির বক্তা হলেন রাজশ্যালক। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন, একথা বলেছে ধীবর। রাজশ্যালক ধীবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ করে বলেছিল? সূচককে নির্দেশ করে বলেছিল। আংটি দেখে মহারাজের মনে পড়েছিল প্রিয়জনের কথা। ধীবর পুরস্কার মূল্যের অর্ধেক দিয়েছিল কি জন্য? ফুলের দাম হিসাবে। ধীবরকে বন্ধু বলে মেনে নিলেন কে? রাজশ্যালক। দুই রক্ষীর নাম কি ছিল? জানুক আর সূচক। এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, বক্তাকে সূচক। ধীবর বৃত্তান্ত নাটকের মূল রচয়িতা হলেন মহাকবি কালিদাস। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংকলিত হয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে। বিবাহের পর দুষ্যন্ত ফিরে গিয়েছিলেন রাজধানী হস্তিনাপুরে।
শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা। শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল কোথায়? শচী তীর্থে। কখন শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল? শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়। আমি একজন জেলে শূন্যস্থান আমি থাকি। শূন্যস্থান পূরণ করো। কি বসবে শব্দ ওখানে? শক্রাবতারে, যে জায়গায় জেলে থাকে, ধীবর থাকতো যে। আমি একজন জেলে শক্রাবতারে আমি থাকি, এই হচ্ছে পংক্তিটা। শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন, কি করলেন? মহর্ষি কর্ণ। শকুন্তলার পালক পিতার নাম মহর্ষি কর্ণ। ঋষি দুর্বাসা তার অভিশাপকে কিছুটা লঘু করেছিলেন, যার অনুরোধে তিনি হলেন প্রিয়ম্বদা। প্রিয়ম্বদা হলেন শকুন্তলার সখী। রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বিবাহের সময় মহর্ষি কর্ণ ছিলেন তীর্থে। মহর্ষি দুর্বাসার শাপের প্রভাব কিভাবে দূর হবে? কোনো নিদর্শন দেখাতে পারলে। তো এই ছিল ধীবর বৃত্তান্ত সম্পূর্ণ আলোচনা। এখানে কমেন্টে লিখে বলো তো তুমি কটা এমসিকিউ সঠিক করতে পেরেছো। আর পরবর্তী পর্বে খুব ইম্পর্টেন্ট, পরবর্তী পর্বে কিন্তু আমি নিয়ে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর এই ধীবর বৃত্তান্ত থেকে, যেগুলো সরাসরি কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও লাইক করো, কমেন্টে অবশ্যই জানাও কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, ভালো থাকুন সবাই।